যে সাইড ফুট রেস্টটা দেখছেন, এই সাইড ফুট রেস্টটা আর ওইদিকেও একটা সাইড ফুট রেস্ট রয়েছে, এই সাইড ফুট রেস্টে নিয়ে আমি দুটো কথা অবশ্যই বলবো। তো সমস্যাটা কয়েকটা জায়গায় হয়েছে কি, সাইড ফুট রেস্টটা সাইডে লাগিয়ে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু হলেও কিন্তু কমে গেছে। মানবিকতা যে কোথায় হারিয়ে যাচ্ছে কি বলবো। বেটার লিভিং এটা হচ্ছে ট্রিপস, রোড ট্রিপস, তার সাথে সাথে হচ্ছে কিছু হ্যাপি মোমেন্টস, এই সমস্ত নিয়ে হচ্ছে আমরা ভিডিও বানাই। আর ব্ল্যাক গাড়ি কিনলে আপনাদের আর জিম আর কার্ডিও করতে হবে না। হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। সকলে কেমন আছো? সকলের মনের অবস্থা কীরকম জানিও আমাদের। জেনারেলি আমি এই ধরনের প্রশ্নগুলো ভিডিওতে করি না, কারণ আমি জানি যে সবাই তোমরা ভালোই আছো এবং সবাই নিজেদের লাইফে ঠিকঠাকভাবেই এগোচ্ছ। কিন্তু এখন আমরা যেই সিচুয়েশনটায় রয়েছি সেখানে তোমাদের আর আমাদের মনের অবস্থা কিন্তু সেম। তার জন্যই জিজ্ঞাসা করা যে তোমরা সবাই কেমন আছো জানিও। চারিদিকে এত প্রতিবাদ হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, এত মিছিল হচ্ছে, মানে এই দেখে একটা আলাদা রকমই মনের একটা স্পিরিট কাজ করছে, একটা আলাদা রকমেই একটা পজিটিভিটি কাজ করছে যে না, এত মানুষ আমরা রাস্তায় বেরিয়েছি, এত মানুষ আমরা প্রতিবাদ করছি, এই জাস্টিস তো আমরা পাবই। এবং তার পাশাপাশি আবার প্রতিনিয়ত মানে ফোন ঘেটে আপডেট জানারও চেষ্টা করছি যে তদন্ত কত দূর গেল, কি হলো, দোষীরা বেরোলো কি না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এর পাশাপাশি আরজি করের পাশাপাশি আরেকটা জিনিস যেটা রয়েছে, ঝাড়গ্রামে হয়েছে, মানে খুব খুব মন খারাপ করে দেওয়ার মতো ঘটনা। একটা হাতির পিঠের ওপরে আগুন দিয়ে দেওয়া হয়েছে, আর তার বাচ্চাটা বলছে বাবা ওর কষ্ট হচ্ছে, ওরকম করো না। মানে মানবিকতা যে কোথায় হারিয়ে যাচ্ছে কি বলবো। একটা হাতিকে তাড়ানোর জন্য বা তার ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে বলে তাকে সরিয়ে দেওয়ার জন্য যে এইভাবে তার পিঠের ওপরে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো মেনে নেওয়া যায় না। আরও মানবিক হতে হবে। ছোটরা কিন্তু খুব মানে সহজ সরল, আর ওদের মধ্যে না দয়া মায়া মানবিকতা এতটা বেশি, কিন্তু যত বড় হয়ে যায় না মানুষ, তত এই মানবিকতা জিনিসগুলোকে হারিয়ে ফেলে। তো একদম এই জিনিসগুলো একদম করা উচিত না। অবলা প্রাণী, সেই হয়তো বুঝতে পারেনি, কিন্তু আমাদের তো মান আর হুঁশ থাকার কথা না। এনিওয়ে, তোমরা জানো আমাদের চ্যানেল যেটা বেটার লিভিং, এটা হচ্ছে ট্রিপস, রোড ট্রিপস, তার সাথে সাথে হচ্ছে কিছু হ্যাপি মোমেন্টস, এই সমস্ত নিয়ে হচ্ছে আমরা ভিডিও বানাই। কিন্তু এখন যা মানে সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা সকলে এগোচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কিছু মানে কি বলবো, খুবই একটা বেদনাদায়ক ব্যাপার। মানে ইচ্ছা করছে না। এই যে উইকেন্ডটা গেল, জেনারেলি আমরা উইকেন্ডেও কোথাও না কোথাও বেরাই এবং সেগুলোও তোমাদের সাথে আমরা সবই শেয়ার করি। উইকেন্ডে একটা কোথাও ডে আউটিংয়ে বেরিয়ে গেলাম বা কোথাও একটা ড্রাইভে চলে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম, এইভাবে আমরা আমাদের উইকেন্ডটাও কাটাই। কিন্তু এই উইকেন্ড কিন্তু আমরা কোথাও বেরোইনি। মানে সেই মনের অবস্থাটাই নেই যে কোথাও বেরাবো, কোথাও যাবো, ভিডিও করবো, হ্যাঁ না? তো এই জিনিসগুলো খুব ভাবাচ্ছে। আবার এটাও ভাবছি যে ইউটিউবে কি ভিডিও দেব, কারণ তোমাদের সাথে তো একটা যোগাযোগ, এটা তো বজায় রাখতে হবে না। আর এই যোগাযোগ বজায় রাখার একটাই মাধ্যম হচ্ছে ভিডিও বানানো। তো এই সমস্ত কিছু নিয়েই একটু ভাবছি। এর মধ্যে থেকে হাজব্যান্ডের কিছু বিজনেস রিলেটেড কাজ রয়েছে, ওর কিছু মিটিংস আছে। তো সেই মিটিংটার জন্য আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে ওকে যেতে হবে। তো ওখানে ওর একদিন কি দুদিনের কাজ আছে। তো আমিও ভাবছি যে যাব বাড়িতে না থেকে। সোহানেরও যেহেতু এক্সাম ওভার হয়েই গেছে, অলমোস্ট ওভার, আজকে হলেই কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই আর কি ভাবছি। ওকেও বলছি যে তুমি যখন যাচ্ছ তাহলে আমাদেরকে একটু নিয়ে চলো না। যদি যাই তাহলে একটা আসবে, একটু অন্য রকমের ভিডিও আসবে, মানে চিরাচরিত আমরা যেই ধরনের ভিডিও বানাই আর কি, একটু ঘুরতে যাওয়ার বা কিছু। এবার ঘুরতে গিয়ে কতটা হ্যাপি থাকতে পারবো সেটা জানি না, কতটা মানে আনন্দের সহিত ভিডিওটা বানাতে পারবো সেটা জানি না। বাট হ্যাঁ, যদি প্রোগ্রামটা হয়, যদি হয়, মানে এখনও এটা শিওর না, হয়তো একাও চলে যেতে পারে। তো যদি আর কি যাই তাহলে একটা ছোটোখাটো একটা কিছু ভিডিও তোমরা দেখতে পারবে। এনিওয়ে, চলো এই ভিডিওটা এখন কন্টিনিউ করি। গুড মর্নিং ব্রেজা। চলো, তোমার আফটার ট্রিপ আজকে একটা চেক আপ হবে, প্লাস তোমাকে একটুখানি ওয়াশিং করানো হবে। একটু বেশ ধুলো পড়ে গেছে বর্ষার জন্য। তো আজকে যাত্রা শুরু করা যাক। সবাই একসাথে বলো
জয় মা জয় গুরু। তো উঠে বললাম কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদের এখানকার। এখন যাচ্ছি ব্যারাকপুর স্টার ওয়ার্স মোটরসে। এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। দারুণ করে দিয়েছে রাস্তা, মানে কল্যাণী এক্সপ্রেসের রাস্তা নিয়ে কোনো কথা হবে না। একটা জায়গায় একটু দাঁড়িয়ে একটু পরে কথা বলবো। তো যেতে যেতে কল্যাণী এক্সপ্রেসে গাড়িকে দাঁড় করিয়ে দিলাম। গাড়ি আবার আইডিয়াল স্টার্ট থেকে অন হয়ে গেল। তো যাই হোক, তো যেতে যেতে কল্যাণী এক্সপ্রেসের সাইডে গাড়ি দাঁড় করিয়ে দিলাম। এবার যেটা বলার জন্য আরও ক্যামেরাটা ধরলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের নেতারহাট সিরিজটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি বলছি, এবারে নেতারহাট গিয়ে আমাদের এত ভালো লেগেছে। খুব কম জায়গায় গিয়ে এই ট্রু ফিলিংটা পাই। এত নেচার, আর সোহান এত সবুজ দেখেছে, মানে ও বাড়িতে এসে প্রায় বলছে যে বাবা সত্যি কিছু একটা জায়গায় যেন দেখে এলাম, এত ভালো লাগলো। ও বাড়িতে এসে আবার ড্রয়িং করাও শুরু করেছে নেতারহাটের ওই পাহাড়, গাছ, পাইন ট্রি এই সমস্ত নিয়ে। তো খুব সুন্দর লাগলো। নেতারহাট থেকে ঘুরে আসার পরে আমরা গাড়ির কি কন্ডিশন আমি আপনাকে দেখাচ্ছি বাইরে থেকে। তো ওই গাড়িটার পুরোটা একটা ওয়াশিং ক্লিনিং, আর সব থেকে বড়ো কথা হচ্ছে গাড়িটাকে টোটাল ব্রেকিং সব কিছু ঠিকঠাক আছে কিনা, ডিস্ক প্যাড ঠিক আছে কিনা, সমস্ত সব একটা মোটামুটি 23 পয়েন্টস মতন না 27 পয়েন্টস মতন চেক আপ হয়। ওই চেক আপগুলো পুরো করাবো। তো চেক আপ করাবো প্লাস গাড়িটাকে ওয়াশিং করাবো সুন্দরভাবে। তো সেটার জন্য স্টার ওয়ার্স মোটরসে যাওয়া। ওরা 531 টাকা মতন নেয় পুরো গাড়িটাকে চেক আপ আর একটা ওয়াশিং ওরা করিয়ে দেয় এর মধ্যেই। নেতারহাট থেকে ঘুরে আসার পর থেকে গাড়ির কি কন্ডিশন হয়ে আছে এখন বর্তমানে। গাড়ি ফুল কাদা, তাও কালকে আমি একটু পুষেছিলাম হালকা ভেজা কাপড় দিয়ে। এগুলো তো ফুল কাদা হয়ে আছে। আচ্ছা, আর একটা কথা, এই যে সাইড ফুট রেস্টটা দেখছেন, এই সাইড ফুট রেস্টটা আর ওইদিকেও একটা সাইড ফুট রেস্ট রয়েছে। এই দুটো সাইড ফুট রেস্ট, এই সাইড ফুট রেস্টে নিয়ে আমি দুটো কথা অবশ্যই বলবো। কারণ নেতারহাট সিরিজে ধরুন বাইরে বেশ আওয়াজ হচ্ছে, ভেতরেই চলি। তো এই সাইড ফুট রেস্টটা যেটা দেখলেন, এই সাইড ফুট রেস্টের জন্য যেটা সমস্যা হয়েছে নেতারহাটে কিছু কিছু জায়গায়, স্পেশালি লোদ ওয়াটারফল যাওয়ার সময় আর দু একটা জায়গা এরকম হয়েছে একটু উঁচু নিচু ছিল। তো আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে ব্রেজার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 190 mm, মানে প্রায় 200 mm এর মতন। তো সমস্যাটা কয়েকটা জায়গায় হয়েছে কি, সাইড ফুট রেস্টটা সাইডে লাগিয়ে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু হলেও কিন্তু কমে গেছে। তো এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমাতে যেগুলো একটু বেশি ঢিপি সেই জায়গায় কিন্তু গাড়ি লেগে যাচ্ছে, সেই জায়গাটা সাইডে লেগে যাচ্ছে। তো আমরা তো বেশিরভাগই দূরে জার্নি করি, আর খারাপ রাস্তা ভালো রাস্তা সব মিশিয়েই থাকে। তো আর সাথে পরিবার থাকে, এই ক্ষেত্রে আমি কোনো রিস্ক নেবো না। তাই আমি আজকে চিন্তাভাবনা করেছি। তো আর সাইড ফুট রেস্টটা সেইভাবে আমার কোনো কাজেও লাগছে না। আমি অ্যাকচুয়ালি সাইড ফুট রেস্টটা লাগিয়েছিলাম যে গাড়িটার সৌন্দর্য বাড়ানোর জন্যই, মানে গাড়িটাকে দেখতে যাতে আরও বাল্কি লাগে, এরকম একটা চিন্তাভাবনা করে সাইড ফুট রেস্ট লাগিয়েছিলাম। কিন্তু সাইড ফুট রেস্ট এখন বর্তমানে লাগছে না। তো সাইড ফুট রেস্টটাকে ভাবছি এখন খুলবো, কারণ খুব তাড়াতাড়ি আমাদের একটা অফ রোডিং ট্রিপ রয়েছে। আমি এখন জায়গাটা ডিসক্লোজ করছি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোন জায়গাটা হতে পারে। তো ওইখানেই যাওয়ার চিন্তাভাবনা করেছি। ওই অফ রোডিং যেহেতু রাস্তাটা একটা পাহাড়ি রাস্তা, তো সেই ক্ষেত্রে আর সাইড ফুট রেস্টের রিস্কটা নেবো না, কারণ বারবার বাড়ি খেলে চ্যাসিসটাতেও একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে ডিসাইড করলাম যে সাইড ফুট রেস্টটা খুলে নেব। তা এবার আসি আমি কেন সার্ভিসিংয়ের ওপর বেশি জোর দিই। আপনারা অলরেডি আমাদের এপিসোড নাম্বার 6 দেখেছেন যে কি বড় দুর্ঘটনা সেদিন আমাদের সাথে ঘটে যেতে পারতো। একটা হঠাৎ করে ইগনিস গাড়ি কী করে ডাইনে না বাঁ দিকে না দেখে সোজা ন্যাশনাল হাইরোড মধ্যে একদম মাঝখানে দাঁড় করিয়ে দেয় গাড়িটা। আমি যাই হোক কোনো রকমের নিজের ড্রাইভিং স্কিলে যেটুকুনি বুঝেছি আজ পর্যন্ত, যেটুকুনি শিখেছি, সেইটুকুনির মাধ্যমে নিজেকে এবং নিজের পরিবারকে এবং সাথে ওই লোকটাকেও বাঁচালাম।
কারণ ওই লোকটাকে যদি আমি মারতাম সোজা গিয়ে তার গাড়ির সাথে আমার কলিশনটা হতো, মানে ধাক্কাটা হতো, সেক্ষেত্রে একটা বাজে ইম্প্যাক্ট হতো, হয়তো অনেক কিছুই হয়ে যেত। তো আমি আর বাজে কথাটা তুললাম না। তো এই ক্ষেত্রে আমার গাড়ির কিন্তু ব্রেকিং আপনারা দেখেছেন, আমি প্রথমে একটু বাঁদিকে গিয়ে তারপরে ডান দিক কাটিয়ে আমি এমন একটু প্যানিক ব্রেকিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গাড়ি প্রায় 80 স্পিডে ছিল, তাও কিন্তু গাড়ির স্পিড মানে গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তার মেন কারণই হচ্ছে আমি কিন্তু সঠিক সময় আমি আমার গাড়ির সার্ভিসিংটা করাই। আর যে কোনো ট্রিপ করার আগে গাড়ির ব্রেকিংটা অবশ্যই আমি কিন্তু নজরে রাখি, যে ব্রেক কী কন্ডিশন রয়েছে, ব্রেক ঠিকঠাক ধরছে কিনা, ব্রেকিংটা দেখি, টায়ারের কন্ডিশনটা দেখি, স্টেপনিতে টায়ারে হাওয়া আছে কিনা ঠিকঠাক করে সব কিছু দেখে তারপরেই কিন্তু লং ড্রাইভে চিন্তাভাবনা করি। তো আমি সব কিছু গুছিয়ে তারপরেই কিন্তু বাড়ি থেকে বেরোই, কারণ আমার কাছে ঘোরার থেকেও সেফটিটা ফার্স্ট। ওই যে অর্পিতা ফোনও শুরু করে দিয়েছে, দেখি কি বলে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, বলছি যে দুটো রাখি নিয়ে এসো না আসার সময়। তুমি রাস্তায় যদি দেখো তো, রিকের স্কুলে কালকে দিতে হবে। তো বাড়ি থেকে অর্ডার চলে এসেছে, আসার সময় রাখি নিয়ে আসতো, কারণ সোহানের স্কুলে লাগবে। আর একটা কথা, ব্ল্যাক গাড়ি সত্যি দেখতে ভালো লাগে, কিন্তু ব্ল্যাক গাড়ি মেনটেন করা কিন্তু বেশ চাপ। আর ব্ল্যাক গাড়ি কিনলে আপনাদের আর জিম আর কার্ডিও করতে হবে না, কারণ ব্ল্যাক গাড়ি কিনলে আপনাকে রোজ আপনার যদি নিজে করেন তাহলে আপনার কার্ডিও ওখানেই হয়ে যাবে। কিন্তু ব্ল্যাক গাড়ির অনেক অ্যাডভান্টেজও রয়েছে। ব্ল্যাক গাড়ি একটা আলাদা, আপনারা তো দেখছেনই, অনেকেই ভালোবাসা দেন আমাদের ব্রেজার প্রতি। তো চলবে ওই সব কিছু নিয়েই, ওই কার্ডিও চলবে, জিমও চলবে ব্ল্যাক গাড়ি নিয়ে, আবার ব্ল্যাক গাড়ি নিয়ে টাসানো মারা চলবে। এই তো হচ্ছে ব্যাপার। তো চলুন যাওয়া যাক। 14 করে মাইলেজ দিচ্ছে। যেতে যেতেই বলি এটাকে অফ করে দিই, ট্র্যাকশন কন্ট্রোলটাকে অফ করে দিই। আচ্ছা, আমাকে অনেকেই বলে, দাদা এই ট্র্যাকশন কন্ট্রোলটাকে তুমি অফ করে চালাও কেন? ট্র্যাকশন কন্ট্রোলটাকে আমি অফ করে চালাই, মানে অন তখনই করি যখন আমি কোনো মাঠ ট্রেন বা মানে কোনো মাটি বা কোনো খাড়াই অফরোডিং বা এই সমস্ত জায়গাতে আমি যাই, তখনই আমি ট্র্যাকশন কন্ট্রোলটাকে অন করি। আর না হলে সিটি ড্রাইভিংয়ে আমার ট্র্যাকশন কন্ট্রোলটা অফই থাকে। কারণ আমি দেখেছি ট্র্যাকশন কন্ট্রোলটাকে যদি আমি অফ করে চালাই, সেক্ষেত্রে কিন্তু আমার মাইলেজ অনেকটা ইনক্রিজ করে, অন্তত 1 থেকে 2 কিলোমিটার তো ইনক্রিজ করেই করে। আর একটা ছোট্ট অ্যাডভাইস দেবো, এখন তো বেশিরভাগ গাড়িতেই এই আইডিয়াল সুইচটা, এই এ অফ, যেটা গাড়ি যখন আপনার কোনো সিগন্যালে দাঁড়িয়ে থাকবে, গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকলে গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে। তো বর্ষায় স্পেশালি একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে রাখছি, যদি দেখেন যে সামনে জল জমে আছে বা গাড়ি প্রায় 1 ফুট জলের উপর দিয়ে যাবে, অবশ্যই কিন্তু এই আইডিয়াল সুইচটাকে আপনি অফ করে নেবেন। যদি আপনার ওই সময় আইডিয়াল সুইচটা অন থাকে বা কোনো কারণে সেই সময় যদি জলের মাঝখানে আপনার গাড়ি অফ হয়ে যায়, তাহলে কিন্তু মানে উল্টো হতে পারে, মানে আপনার সেই সময় ইঞ্জিনও সিজ হয়ে যেতে পারে। কারণ এই আইডিয়াল সুইচটা কিন্তু মানে যতটা ভালো ততটা খারাপ। তো চেষ্টা করবেন, যদি সামনে দেখেন কোনো ওয়াটার ক্রসিং রয়েছে বা কিছু রয়েছে, অনেকটা জল আপনাকে পেরোতে হবে আপনার গাড়ির মাধ্যমে, তখন চেষ্টা করবেন আইডিয়াল সুইচটাকে অফ করে যেতে। বাদিকে যাব, যেটা ব্যারাকপুর স্টারবাস, যেখানে আমি প্রায়শই নিজের গাড়ির সার্ভিস করাই। ওখানে গিয়েই গাড়ির ওয়াশিং, ক্লিনিং আর একটা ছোট্ট চেক আপ করিয়ে নেব। এই বাদিকটা আমরা ঢুকে যাব ব্যারাকপুর স্টেশনের দিকে। এইখানে হচ্ছে টোটো, বিভৎস টোটোর, মানে কি বলবো, আর উৎপাত করাটা ঠিক না, মানে টোটোদের বিশাল এখানে রমরমা। এই রাস্তাটা খুব সাবধানে এবং আস্তে আস্তে চালাতে হয়। গাড়িটাকে সার্ভিস ঠিক না, গাড়িটাকে ওয়াশিং, ক্লিনিং আর যেটা করানোর দরকার সেটা তো করাবো, সম্পূর্ণ চেক আপ। চলে এসছি আমরা আমাদের স্টারবাস। ভালো আছো? এটা একটু লিখে নেন। বসো। চালাবো, চালানোর দরকার আছে? চালাবে কি, শুধু ওয়াশিং করবে, একটা জেনারেল চেক আপ করবো, চালিয়ে দিতে হবে। আর এই হচ্ছে ব্যারাকপুর এরিনা লালকুঠি, ওদের সার্ভিস সেন্টার।
তো এইখানে একটা খুব ভালো মানুষের সাথে পরিচয় হয়ে গেল। এই যে স্যারের সাথে দেখা হলো, স্যার আমাদের ভিডিও দেখে, তো দেখে কেওনঝড় যাবে। স্যার কবে যাবে ঠিক করেছেন? এক সপ্তাহের মধ্যে যাবো, 15 তারিখের পরে। আমাদের ব্লগ কেমন লাগে? খুব ভালো, 5 স্টার রেটিং। থ্যাংক ইউ। তো স্যার নিজে এখন মানে নিজেই গাড়ি চালিয়ে সব জায়গায় ঘোরে। 65 কালকে উনি 66-এ পড়বে। তো কেওনঝড় যাবে, কেওনঝড়ের সাথে সাথে আরো কিছু প্ল্যান আছে নাকি? হ্যাঁ, কেওনঝড়ে আশেপাশে পুরো সুন্দরগড় ডিস্ট্রিক্টটা দেখবো। সুন্দরগড়, খান্নাঘাটটা অবশ্যই খান্নাঘাট যাবো, কিন্তু ওইখানে কিন্তু থাকবেন, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু জানি ওইটা আমি দেখলাম মোটামুটি 400 প্রায় 1200 সিঁড়ি রয়েছে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। মানে অবস্থা খারাপ হয়েছে। কোনো স্পট থেকে দেখো, আপনাকে দিয়ে হবে, নেক্সট ব্লগে আপনি আছেন আমাদের। দাঁড়ান দাঁড়ান। তো সার্ভিস কমপ্লিট হলো, এই জাস্ট বেরোলাম এখান থেকে, এবার যাব বাড়ির দিকে। বাড়িতে যেতে যেতে বলছি কত টাকা লাগলো সার্ভিস করাতে। আজকে সার্ভিস করানো হয়ে গেল আফটার নেতারহাট ট্রিপ। আগামী দিনে আমাদের আরও বেশ কিছু কিছু নতুন ট্রিপ হতে চলেছে, তো সেটার জন্যই আরও গাড়িকে, তো সবসময় আমি যেটা বলি, গাড়িকে সবসময় মানে গাড়িকে যতটা যত্নে রাখবেন, গাড়ি ততটা মেনটেনেন্সের টাকাও ততটা কম লাগবে। আজকে যে কাজটা করালাম তার মধ্যে এয়ার ফিল্টার, এসি ফিল্টার ক্লিনিং, সামান্য কুলেন্টের সব কিছু সব ঠিকঠাক আছে কি না, ব্রেক প্যাডগুলো ঠিক আছে কি না, সব কিছু দেখিয়ে নিলাম। আর একটা সবথেকে বড় কথা, গাড়ির একটা ডিপ ওয়াশিং দরকার ছিল, ওয়াশিংটাও মানে ওয়াশিংটাও হয়ে গেল। এই টোটাল জিনিসটা করতে আমার খরচা হয়েছে মাত্র 531 টাকা। 531 টাকার মধ্যে এই পুরো ব্যাপারটা ওনারা দেখে নিল। তার জন্যই আমি আর এই স্টারবাক্সে এসে যে কোনো বিফোর ট্রিপ আর আফটার ট্রিপ একবার আমি গাড়িটাকে চেক আপ করে নিই। আর এই হচ্ছে এখন রোডের কন্ডিশনে, সাইড দিয়ে আবার গার্ডরেল মতন, সাইড দিয়ে বেশ গার্ডরেল মতন পড়ে গেছে। এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে ভাবছি একটা ছবি নেব। স্কুল থেকে চলে এসছে আর আমরা এখন স্কুল থেকে বাড়ি যাব। সোহানের বাস চলে গেল। ওয়ারলেস মোড়ে ডেইলি বিরিয়ানি গন্ধ আসে। ওয়ারলেস মোড়ে না? হ্যাঁ, ওয়ারলেস মোড়ে। এইটা হচ্ছে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে আর একটা নতুন সুন্দর এপিসোড নিয়ে। তো টিল দেন, বাই।